অনেকদিন আগের কথা। অনন্তনগর নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপ নারায়ণ। রাজা হিসেবে তিনি একজন প্রজাবৎসল রাজা হলেও তিনি ছিলেন ভীষণ রাগী রাজা। রাজার ছিল একটি মাত্র পুত্র, তার নাম আদিত্য নারায়ণ। মহারাজ সুশৃঙ্খল জীবনযাপন করতেই ভালোবাসতেন, তবে কেউ যদি সেই শৃঙ্খল ভঙ্গ করে তাকে তিনি উপযুক্ত শাস্তি দিতেন। মহারাজের চরিত্রের আর একটা দিক হলো তিনি ধুলো ময়লা একদম পছন্দ করতেন না। রাজবাড়ির কোনো কোনায় যদি সামান্যতম ধুলো জমে তাহলে তিনি চেঁচিয়ে রাজমহল মাথায় করতেন। এমনই একদিন মহারাজ যখন বাগানে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ তার চোখে পড়ল বাগানের বসার জায়গায় একটা মাকড়সায় জালি করেছে। একই, বাগানে বসার জায়গা কি পরিষ্কার হয় না? মাকড়সায় জালি তৈরি করলো কি করে? হুজুর, ক্ষমা করবেন, আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু মাকড়সায় কখন যে আবার জালি করে দিয়ে চলে গেছে আমি দেখতে পাইনি। এখনই আমি পরিষ্কার করে দিচ্ছি। ও বাবা, এখানে তো দেখছি একটা প্রজাপতি আটকে আছে মাকড়সার জালিতে। দাঁড়াও, ওকে আগে বার করে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনার জন্য আজ আমার প্রাণ বাঁচলো। একে কে একজন কথা বললো মনে হলো। একে মহারাজ, আমি প্রজাপতি। তাজ্জব বাবা, এর আগে কখনো কোনো প্রজাপতিকে আমি কথা বলতে দেখিনি। আসলে মহারাজ, আমি কোনো প্রজাপতি নই, আমি আসলে একটা পরী। প্রজাপতি সেজে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আজ এই মাকড়সার জালিতে আটকে গিয়েছিলাম, তাই যেতে পারছিলাম না। আপনার জন্য আজ আমার প্রাণ বাঁচলো। আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই গাছটা আপনি রাখুন, আপনার বাগানে বসাবেন। এই গাছটা দেশি গাছ নয়, এটা জাদু গাছ। এই গাছে প্রতিদিন দুটো করে সোনার ফুল হবে। সেই বুড়ির কথা মতোই মহারাজ ওই গাছটা তার বাগানে বসান। শুনে রাখো, এই গাছটায় প্রতিদিন জল দেবে, বিশেষ যত্ন নেবে এই গাছটার প্রতি। আর গাছটা বড় হলে আমাকে জানাবে। আগে হ্যাঁ হুজুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, গাছটা বড় হলে আমি আপনাকে খবর দেবো। বুড়ির কথা মতোই প্রতিদিন সেই গাছে দুটো করে সোনার ফুল ফুটতে লাগলো। বাহ, গাছটা দেখছি বড় হয়েছে। আর পরীর কথা মতো গাছে দুটো সোনার ফুলও হয়েছে। এই গাছে প্রতিদিন দুটো করে সোনার ফুল হবে। প্রতিদিন সকালবেলা এই গাছের ফুল দুটো তুলে আমাকে দিয়ে আসবে। আগে হুজুর, আপনি যেমন বলবেন তেমনই করব। আমি প্রতিদিন সকালে গিয়ে ওই দুটো করে ফুল আপনাকে দিয়ে আসবো। ফুলগুলো মহারাজের এতই ভালো লাগলো যে তিনি প্রতিদিনই দুটো ফুলই তুলে নিয়ে নিজের কাছে রেখে দিতেন।
একই, আজ একটা ফুল কেন? হুজুর, আজকে গাছে এই একটা ফুলই ছিল, আমি সেটাই নিয়েছি। কি ব্যাপার, পরীর কথা তো মিথ্যে হবে না, প্রতিদিনই তো দুটো করে ফোটে। তাহলে কি কেউ সেই সোনার ফুল চুরি করলো? এত বড় সাহস কার আছে রাজবাড়ির বাগান থেকে ফুল চুরি করে? ঠিক আছে, আজ রাতে আমি পাহারা বসাবো, দেখবো কে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালেও রাজবাড়ির দাসী এসে একটি ফুলই মহারাজকে যখন দিল, একই, আজও একখানা ফুল! প্রহরী, প্রহরী! কি ব্যাপার প্রহরী? পাহারা থাকা সত্ত্বেও ফুল কি করে চুরি হলো? নিশ্চয়ই পাহারার নামে ঘুমাচ্ছিলে। না মহারাজ, আমি একটুও ঘুমাইনি। আমি সারা রাত ওই গাছের ওপর চোখ দিয়ে বসেছিলাম। কেউ গাছের ধারে কাছেও আসেনি মহারাজ। না না, এদের কাউকে দিয়ে হবে না। আজ রাতে আমি পাহারায় থাকবো। আজ রাতে আমাকে পাহারায় থাকতে দিন, আমি ঠিক চোর ধরবো। ঠিক আছে রাজকুমার, আজ রাতে তাহলে তুমি পাহারায় থাকো। তবে চোরকে ধরা চাই, খুব সতর্ক থেকো। সেদিন রাতে রাজকুমার পাহারায় থাকলো। বেশ খানিকক্ষণ পাহারা দেওয়ার পর যখন প্রায় মধ্যরাত্রি, রাজকুমার হঠাৎ দেখতে পেল এ কি, এই যে দেখি এক সোনার পাখি! সোনার পাখি সোনার ফুল চুরি করে পালাচ্ছে। এই কে আছিস? আমার তীর ধনুকটা নিয়ে আয়, এক্ষুনি আমি এই পাখিকে শিকার করব। দাঁড়ান রাজকুমার, আপনি আমাকে মারবেন না। এ কি, পাখিকে তো কোনোদিনও কথা বলতে শুনিনি। পাখি কথা বলছে? হ্যাঁ রাজকুমার, আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ পাখি নয়, আমি হচ্ছি সোনার পাখি। আমি এসেছি স্বর্ণপুর রাজ্য থেকে। স্বর্ণপুর রাজ্যের রাজকুমারীর প্রিয় পাখি আমি। সে কি, রাজকুমারীর প্রিয় পাখি হয়েও তুমি সোনার ফুল চুরি করতে এসেছো? আপনি দয়া করে আমার সম্পূর্ণ কথা শেষ করতে দিন রাজকুমার। ঠিক আছে, বলো তুমি কি বলতে চাও। স্বর্ণপুর রাজ্যের রাজকুমারীকে এক জাদুকর জাদু বলে চিরকালের মতো ঘুম পাড়িয়ে রেখেছে। সাধু বাবা বলেছেন, এই জাদু গাছের 3টি সোনার ফুল যদি রাজকুমারীর 2 হাতে এবং মাথায় ছোঁয়ানো যায়, তাহলে রাজকুমারীর ঘুম ভাঙবে। তাই আমি 3 দিনে 3টি ফুল নিয়ে যাচ্ছি। যদি এই ফুলে তোমাদের রাজ্যের রাজকুমারী নতুন জীবন ফিরে পায়, তাহলে তোমায় আটকাবো না। যাও, নিয়ে যাও এই ফুল। না রাজকুমার, শুধু ফুল নিয়ে গেলেই হবে না। সাধু বাবা বলেছিলেন, এই ফুল একজন সৎ রাজকুমারকেই রাজকুমারীর মাথায় ছোঁয়াতে হবে। আপনি একজন সৎ রাজকুমার, আপনি যদি রাজকুমারীর মাথায় এই ফুল ছুঁয়ে দেন, তাহলেই রাজকুমারী সুস্থ হয়ে উঠতে পারবে। আপনি দয়া করে আমাদের রাজ্যে চলুন রাজকুমার। ঠিক আছে, তাহলে তাই হোক, আমি যাব তোমাদের রাজ্যে।
সোনার পাখির সাথে রাজকুমার সেই সোনার ফুল নিয়ে পৌঁছলো স্বর্ণপুর রাজ্যে। সেখানে গিয়ে দেখলেন অপরূপ সুন্দরী এক রাজকুমারী বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। পাখির কথা মতোই রাজকুমার রাজকুমারীর দুই হাতে দুটি ফুল দিলেন, তারপর শেষ ফুলটি মাথায় ছুঁয়ে দিলেন। এই তো এই তো মা কনকলতা, আজকে তুই ওই শয়তান জাদুকরের জাদুর কবল থেকে মুক্তি পেয়েছিস। আজ যে কি আনন্দের দিন, সারা রাজ্যে আজ উৎসব পালন হবে। সত্যি রাজকুমারী যে কোনোদিনও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এ আমরা স্বপ্নেও ভাবিনি। এরপর রাজকুমারীর সাথে রাজকুমারীর বিবাহ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক দিন আগের কথা, চন্দ্রগণ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রপ্রতাপ। তিনি ছিলেন একজন খুবই দয়ালু রাজা। তার রাজত্বে তার রাজ্যের সমস্ত রাজ্যবাসী খুব সুখে শান্তিতে দিন কাটাতো। তার ছিল এক রানী, রানীর নাম প্রভাবতী। মহারাজের রাজত্বে রাজ্যবাসী সুখে শান্তিতে দিন কাটালেও মহারাজের মনে শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। আর মহারাজকে দুঃখী দেখে রাজ্যবাসীও মহারাজের সাথে দুঃখী হতো। জানিস রমা, কালকে মহারাজ রথে করে যাচ্ছিলেন, মহারাজকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কাল বিকালবেলা মহারাজ ঘুরতে বেরিয়েছিলেন তো, আমিও দেখেছি। মহারাজের মুখটা কেমন শুকনো মতো, তাই না? মহারাজের মুখে যেন হাসি নেই। তা তো হবেই, জানো না খুড়িমা, মহারাজের তো কোনো ছেলে মেয়ে হয়নি, তাই মহারাজ খুব দুঃখে থাকে। তা বটে, সত্যি আমাদের মহারাজ এত ভালো মানুষ, তাও যে ভগবান কিসের শাস্তি ওনাকে দিচ্ছেন জানি না। মহারানী প্রভাবতী ছিলেন মহারাজের মতোই খুবই দয়ালু মনের মানুষ, কিন্তু সন্তান না থাকায় তার মনেও দুঃখ কিছু কম ছিল না। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে খুব চিন্তিত লাগছে। হ্যাঁ রানী, আমি ভাবছি ভগবান আমাদের কোন পাপে শাস্তি দিচ্ছেন। আমাদের কোনো সন্তান হলো না, ভবিষ্যতে এ রাজ্যের রাজা কে হবে, এ রাজ্যের দায়িত্ব কাকে দিয়ে যাব। ঠিকই বলেছেন মহারাজ, আমিও খুবই চিন্তায় থাকি। কি জানি ভগবান যে আমাদের কিসের শাস্তি দিচ্ছেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ মহারাজের দরবারে এসে হাজির হলেন এক সাধু বাবা। প্রণাম সাধু বাবা, বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি। মহারাজ, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আসুন সাধু বাবা, আপনি অন্দরমহলে চলুন। আসন গ্রহণ করুন বাবা। বলুন সাধু বাবা, আপনি কি কথা বলতে চান? মহারাজ, আপনি খুবই দয়ালু একজন রাজা, অথচ আপনার কোনো সন্তান না হওয়াতে
আপনি খুবই দুঃখী, তা আমি জানি। আপনার দুঃখে দিন শেষ করতেই আমি এখানে এসেছি। আমার দুঃখের দিন শেষ হবে তা কি করে বাবা? এই নিন মহারাজ, আমি এই ফলটা আপনাকে দিয়ে গেলাম। এই ফলটা মহারানীকে খেতে বলবেন। এই ফল খেলেই আপনার সন্তান হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই ফল ভোরবেলা সূর্য ওঠার আগে খেতে হবে। সাধু বাবা, আপনি সর্বজ্ঞ, আপনার সমস্ত কথা আমি মনে রাখবো। এরপরই মহারাজ মহারানীকে গিয়ে ওই ফলটা দিলেন। রানী, এই ফলটা তুমি খেও। এক সাধু বাবা এই ফল দিয়েছেন। এই ফল খেলে আমাদের সন্তান হবে। কিন্তু মহারাজ মহারানীকে এ কথা বলতে ভুলেই গেলেন যে ফলটা সূর্যোদয়ের আগে খেতে হবে। পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে মহারানী সেই ফল খেলেন। কিছুদিনের মধ্যেই মহারানীর এক কন্যা সন্তান হলো, কিন্তু তাকে দেখতে হলো বড়ই কুৎসিত। ফলে মহারাজ আর মহারানীর মনে আর এক দুশ্চিন্তা দানা বাঁধল। মহারানী, আমার ভুলেই আজ রাজকুমারীর এই অবস্থা। আমি তোমায় বলতে ভুলে গিয়েছিলাম যে ফলটা সূর্যোদয়ের আগে খেতে হতো। সেজন্যই বোধহয় রাজকুমারী এমন কুৎসিত রূপ হয়েছে। মহারাজ, আপনি এ নিয়ে দুঃখ করবেন না। মানুষের রূপ আসল নয়, মানুষের মনটাই আসল। দেখবেন, রাজকুমারীকে দেখতে খারাপ হলে কি হবে, রাজকুমারী খুব ভালো মনের মানুষ হবে। তা তো বুঝলাম রানী, কিন্তু ভবিষ্যতে কোনো রাজকুমার কি পাবো যে রাজকুমারীকে বিয়ে করবে? জানি না কি হবে। এরপর দিন কেটে যেতে লাগলো। রাজকুমারীও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মহারাজার মহারানীর মতো সেও খুব দয়ালু মনের মানুষ। গরিব মানুষের কষ্ট সে একেবারে দেখতে পারে না। তবে কুৎসিত হওয়ার কারণে সে রাজমহলের বাইরে খুব বেশি যেত না। মাঝে মধ্যে নদীর পাড়ে ঘুরতে যেত। কিরে কমলা, আজকে তো রাস্তায় এত দেরি হলো কেন? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আজকে... তুই আবার আমাকে আপনি করে বলছিস আর রাজকুমারী বলছিস? তোকে কতবার না বলেছি তুই আমায় দিদি বলবি। ছোট্টবেলা থেকে তোর সাথেই তো খেলা করে বড় হলাম। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার কাছের মানুষ। তুই আমাকে কখনো রাজকুমারী বলবি না। ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সত্যি দিদি, ছোটবেলা থেকে শুধু তুমি আমার সাথে খেলা করেই বড় হওনি, আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছো। হয়েছে হয়েছে, তোর আসতে দেরি হলো কেন সেটা তো বল। জানো তো দিদি, আজ সকালে রমেন কাকা বাড়িতে এসেছিল। খুব কান্নাকাটি করছিল গো, তাই তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে? কান্নাকাটি করছেন কেন? রমেন কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, কিন্তু রমেন কাকা তো খুব গরিব, মেয়ের বিয়ে কি করে দেবেন বুঝতে পারছেন না, তাই আজ এসে খুব কান্নাকাটি করছিলেন। সে কি? দাঁড়া একটু, আমি এক্ষুনি আসছি।
এই নে, এইটা নিয়ে যা। এটা নিয়ে গিয়ে রমেন কাকাকে দিয়ে দিস। বলবি না যেন আমি দিয়েছি, বলবি মহারাজ সাহায্য পাঠিয়েছেন। শোন, কাল যেন আর এত দেরি করিস না। কাল একটু তাড়াতাড়ি আসিস, কেমন? কালকে ভাবছি নদীর পাড়ে একটু ঘুরতে যাব। অনেক দিন হলো ঘুরতে যাইনি। পরের দিন রাজকুমারী তার প্রিয় বন্ধুর সাথে নদীর পাড়ে ঘুরতে গেল। এমন সময় দয়া করে আমায় কিছু ভিক্ষা দেবেন। 3 দিন ধরে আমি কিছু খাইনি। বাড়িতে অসুস্থ মা রয়েছেন, তারও ওষুধ কিনতে পারিনি। আমায় দয়া করে কিছু ভিক্ষা দিন। আমার কাছে তো এখন সেরম কিছুই নেই। আচ্ছা, এই হারটা আপনি রাখুন। এই হার দিয়ে আপনি কিছু খাবার আর আপনার মায়ের ওষুধ কিনতে পারবেন। আপনি সাক্ষাৎ দেবী, না হলে কি এইভাবে একজন অপরিচিত মানুষকে কেউ সাহায্য করে? ভগবান আপনার মঙ্গল করুক। এর কিছুদিন পর রাজকুমারী যখন বাগানে ঘুরছেন, হঠাৎ আমাকে কেউ বাঁচাও, আমি এখানে আটকে গেছি, আমায় সাহায্য করো, আমায় বাঁচাও। কি কথা বললো মনে হলো? রাজবাড়িতে এভাবে সাহায্য চাইছে কে? কই, কোথাও দেখতে পাচ্ছি না তো কাউকে। এই তো, আমি এখানে মাকড়সার জালে আটকে গেছি। আরে, এই তো একটা পিঁপড়ে মাকড়সার জালে আটকে গেছে। এ আবার কি? পিঁপড়েতে আবার কথা বলে? পিঁপড়েকে তো কখনো মানুষের মতো কথা বলতে দেখিনি। যাকে, পিঁপড়েটা খুব ভয় পেয়েছে। ওকে বরং আমি আমার সাথে ঘরে নিয়ে যাই। এ কি? এইসব কি হচ্ছে? আমি পুরী রাজ্যের রাজকুমারী। বিভিন্ন রূপ ধরে মানুষের রাজ্যে এসে ঘুরে বেড়াই। আজকে পিঁপড়ে রূপ ধরে ঘুরছিলাম, আর ওই মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। তুমি আমায় না বাঁচালে আমি ওই মাকড়সার জালেই মরে যেতাম। তোমার জন্য আজ আমি বেঁচে ফিরে আসতে পারলাম। তোমায় অনেক ধন্যবাদ। আমি জানতে পেরেছি তুমি খুব দুঃখী। কই না তো, আমার মনে কোনো দুঃখ নেই তো। আমি তো খুশিই আছি। আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি কোনো মানুষকে স্পর্শ করলেই তার মনও বুঝতে পারি, আর মনের কথাও বুঝতে পারি। আমি এটা বুঝেছি তুমি খুব ভালো মনের মানুষ, কিন্তু তোমায় দেখতে খারাপ বলে তোমার মনে খুব দুঃখ আছে। তা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলো? এটা মেনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? ভগবান আমায় এইভাবেই সৃষ্টি করেছেন। জানো বন্ধু, পরিরাজ্যের পরীদের অনেক জাদু ক্ষমতা থাকে। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমায় একটা উপহার দিয়ে যেতে চাই। এ কি? এসব কি হয়ে গেল? আমার গায়ের রং এরম হয়ে গেল কি করে? বন্ধু,
কুৎসিত রূপ হওয়ার জন্য তোমার আর কষ্ট পেতে হবে না। এখন থেকে পৃথিবীতে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যা। এরপর থেকে মহারাজ, মহারানী আর রাজকুমারীর খুব আনন্দেই দিন কাটতে লাগলো। তাদের আর কোনো দুঃখ রইল না। এরই মধ্যে হঠাৎ একদিন কে আপনি? এখানে কি জন্য এসেছেন? মহারাজ, আমি মদ্রদেশের রাজকুমার। আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। আপনি কি এই রাজকুমারীকে দেখেছেন কখনো? আপনি রাজকুমারীকে চেনেন? হ্যাঁ মহারাজ, আমি রাজকুমারীকে চিনি। আমি জানি উনি কুৎসিত দেখতে হলেও ওনার মন খুবই সরল এবং খুবই দয়ালু মনের মানুষ। তাই আমি ওনাকে বিবাহ করতে চাই। এরপর রাজকুমারীর সাথে রাজকুমারীর বিবাহ হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।